নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। 2016 প্যানেল বাতিল হয় আত্মঘাতী স্কুল শিক্ষক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট। মারাত্মক, সন্দেশখালিতে বাজেয়াপ্ত অস্ত্র নিয়ে আদালতে হাজির সিবিআই, আরও বিপাকে শাহজাহান। বেআইনি নির্মাণ রুখতে বিরাট পদক্ষেপ কলকাতা পুরসভার। হাইকোর্টকে কোনো রিপোর্ট দেবে ডিকেএমসি। এবার রেশন কার্ড থাকলেই চাল গম ছাড়াও হাতে আসবে দুধ ঘি, নয়া আপডেট দিল কেন্দ্র। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছি বিস্তারিত খবরে। 2016 প্যানেল বাতিল হওয়ায় আত্মঘাতী স্কুল শিক্ষক। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। সোমবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে, আর সেদিনই উদ্ধার হলো এক শিক্ষকের ঝুলন্ত দেহ। প্রয়াত শিক্ষকের নাম বীরেন্দ্রনাথ সরেন। বাঁকুড়া শিমলিপালের উপরশোল নিবাসী এই শিক্ষক ভূতশহর নামে স্কুলে শিক্ষকতা করতেন। আজ সকালে বাড়ির কাছের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বীরেন্দ্রনাথের পরিবারের লোকজনের কথায় 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। 2019 সালের চাকরিতে তিনি যোগদান করেন। এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানের পর বীরেন্দ্রনাথ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। তাদের অনুমান আতঙ্ক থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। প্রয়াত শিক্ষকের স্ত্রী মানকু হাঁসদা এই প্রসঙ্গে বলেন, ওর চাকরি চলে গিয়েছিল কিনা আমি বলতে পারবো না, কারণ ও বাড়িতে কোনো আলোচনা করতো না। তবে হাইকোর্টের রায় শোনার পর চুপচাপ হয়ে গিয়েছিলেন। উনিও 2016 সালের প্যানেলে চাকরি পেয়ে 2019 সালে যোগদান করেছিলেন। প্রচুর চাকরিটি কষ্ট করেই পেয়েছিলেন। উনি যে এমন কিছু করবেন সেটা কল্পনা করতে পারিনি। কার্যত একই সুর শোনা যায় বীরেন্দ্রনাথের জামাইবাবু শ্যামললাল মান্ডির গলাতেও। তিনি বলেন 2016 সালে প্যানেলে চাকরি পেয়েছিলেন বীরেন্দ্রনাথ। তবে প্যানেল বাতিল হয় তার চাকরি চলে গিয়েছিল কিনা সেই বিষয়ে জানেন না। তবে আদালতের রায় ঘোষণার পরেই অবসাদে ডুবে গিয়েছিলেন। এদিকে বীরেন্দ্রনাথ যে বিদ্যালয় শিক্ষক ছিলেন, সেই ভূতশহর হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস নিগ্রহী বলেন, বাতিল হওয়া প্যানেলে বীরেন্দ্রনাথের নাম ছিল না। তাপস বলেন, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য 2014 সালের পর থেকে ভিন্ন প্যানেল হচ্ছে। প্রয়াত বীরেন্দ্রনাথ 2016 প্যানেলে চাকরি পেলেও তিনি শরীরশিক্ষার শিক্ষক ছিলেন, সেই কারণেই বাতিল প্যানেলে তার নাম ছিল না। ভূতশহর হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, 22 তারিখ হাইকোর্ট রায় দিয়েছে, আর সেই দিনই গরমের ছুটিও পড়ে গিয়েছে, তাই এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট। চলছে লোকসভা নির্বাচন, আর এর মাঝে এসএসসি মামলা হাইকোর্টের দেওয়া রায় নিয়ে গত সপ্তাহ থেকে ধুন্ধুমার রাজ্যে। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল বাতিল করেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই রায়ের পরেই তারা সরাসরি বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার প্রক্রিয়া থেকে শুরু করে নাম না নিয়ে বিচারপতির ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আদালতের রায় বেআইনি বলে দাবি করেছেন মমতা। এই নিয়ে চর্চার মাঝে দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরও বলেন, কলকাতা হাইকোর্টের রায় বিজেপির প্রভাবিত। নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। এদিন অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি তুললেও আদালত সূত্রে খবর, সোমবার আইনজীবী কৌস্তব বাগচির করা ওই আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, আগেই বিচার ব্যবস্থার প্রতি অবমাননার মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে বিচারপতি টি.এস. সিদ্ধারামের ডিভিশন বেঞ্চে শতপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি আলাদা করে আবেদন করেছিলেন অনিন্দ্য সুন্দর দাস এবং কৌস্তব বাগচি। এই তিনটি আবেদনের ভিত্তিতে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শতপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের মামলায় বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তব বাগচি। তবে এই বিষয়ে আদালত সেভাবে সাড়া দেয়নি বলেই জানা গিয়েছে। মারাত্মক, সন্দেশখালিতে বাজেয়াপ্ত অস্ত্র নিয়ে আদালতে হাজির সিবিআই, আরও বিপাকে শাহজাহান।
লোকসভা নির্বাচনের মাঝে সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র ভাণ্ডার। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে মিলেছিল প্রচুর আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা সেই অস্ত্র নিয়ে সোমবার বসিরহাট আদালতে উপস্থিত হলো সিবিআই। জানা যাচ্ছে, গত শুক্রবার সন্দেশখালী থেকে যে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে সেটা নিয়ে আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, তদন্তের খাতিরে সেই অস্ত্র নিজেদের হেফাজতে রাখার আর্জিও জানাবে তারা। এখানেই শেষ নয়, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র আইন যোগ করার বিষয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। গত 26শে এপ্রিল রাতে দ্বিতীয় দফা নির্বাচনের দিন শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যক্তির আত্মীয় আবু তলেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই। ঘন্টার পর ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরপর এনএসজিকে খবর দেওয়া হয়। ক্যালিবার দিয়ে গোটা এলাকায় চিরুনি তল্লাশি করা হয়। শুক্রবার আবু তালেব মোল্লার বাড়িতে এই তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বন্দুক, কার্তুজ উদ্ধার করে সিবিআই। সেই সঙ্গেই সেখান থেকে পাওয়া যায় শাহজাহানের পরিচয়পত্র এবং কলকাতার একটি দোকান থেকে তার নামে কেনা কার্তুজের রসিদ। সন্দেশখালীর বাঘের নামে অস্ত্রের লাইসেন্সও পান তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যায়, সেদিন বাজেয়াপ্ত করা অস্ত্রশস্ত্রের মধ্যে শাহজাহানের ভাই আলমগীরের কেনা একটি অস্ত্রও ছিল। সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগসূত্র মিলেছে। জমি জবরদখল এবং কেনাবেচা শুধু নয়, শুধু টাকা বিদেশি অস্ত্র কারবারে লাগাতেন তিনি। এই কারণেই সন্দেশখালীর এই বহিষ্কৃত তৃণমূল নেতার বিরুদ্ধে এবার অস্ত্র আইন যোগ করতে পারে সিবিআই। বেআইনি নির্মাণ রুখতে বিরাট পদক্ষেপ কলকাতা পুরসভার। হাইকোর্টকে কোন রিপোর্ট দেবে কেএমসি? গত মার্চ মাসে গার্ডেন রিচে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মান বহুতলের একাংশ, প্রাণ যায় 13 জনের। সেই সময় কলকাতা পুরসভার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম মেনে নিয়েছিলেন বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি, যে কারণে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে। এরপর বেআইনি নির্মাণ রুখতে কেএমসির তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী 9 মে এই মামলার শুনানি আছে। কলকাতায় সেদিন পুরসভার তরফ থেকে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা। বিগত 1 মাসে শহর কলকাতার বুকে অবৈধ নির্মাণ রুখতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেএমসি রিপোর্টে তারই উল্লেখ থাকবে বলে খবর। ইতিমধ্যে সেই রিপোর্ট তৈরি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কেএমসি বিল্ডিং বিভাগ সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টে জমা দিতে চলা ওই রিপোর্টে গার্ডেন রিচে অবৈধভাবে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একথা যেমন উল্লেখ থাকবে, তেমনই তিলোত্তমার মাথা তুলে দাঁড়িয়ে থাকা নানান বেআইনি নির্মাণ ভাঙতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও তুলে ধরা হবে। সম্প্রতি বড় 10-এর অন্তর্গত 91 নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এরপর কসবা থানার পুলিশদের সহযোগিতায় সেই নির্মাণ ভাঙা হয়। কিভাবে বিষয়টি হয়েছে কলকাতা পুরসভার রিপোর্টে তার উল্লেখ রয়েছে। কেএমসি সূত্রে জানা যাচ্ছে, আগামী 9 মে আদালতে ওই রিপোর্ট জমা করার আগে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কমিশনার ধবল জৈনকে অবগত করানো হতে পারে। গার্ডেন রিচ কাণ্ডের পর অবৈধ নির্মাণ রুখতে বর্তমানে প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুরসভা। এই বিষয়ে বিল্ডিং বিভাগের এই শীর্ষ আধিকারিক বলেন, বেআইনি নির্মাণ রোখার জন্য একটি অ্যাপ চালু করেছি আমরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেআইনি নির্মাণের ব্যবস্থা নেওয়া সম্ভব, সেটা 1 মাসের মধ্যেই প্রমাণিত। এবার রেশন কার্ড থাকলেই চাল গম ছাড়াও হাতে আসবে দুধ, ঘি। নয়া আপডেট দিল কেন্দ্র। আমাদের দেশে বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। রেশন কার্ডের মাধ্যমে দেশের জনগণ সরকারের মাধ্যম সংস্থায় খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। করোনা মহামারীর সময় থেকে কেন্দ্রীয় সরকার দেশের প্রায় 40 কোটি মানুষকে বিনামূল্যে কিছু খাদ্যশস্য প্রদান করছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় লক্ষ লক্ষ পরিবার এই সুবিধা পেয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী আরও 5 বছর এই প্রকল্পের আওতায় দেশবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। মাঝে মধ্যে রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকে। এবার জানা যাচ্ছে, সরকারের উদ্যোগে রেশন দোকানগুলিকে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তোলা হবে। তাই চাল, ডাল, গম শুধু নয়, রেশন দোকান থেকে এবার মিলবে দুধ, ঘি, ছানা সহ দুগ্ধজাত সামগ্রীও। কেন্দ্রীয় সরকার চাইছে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলতে। পাইলট প্রজেক্ট হিসেবে বিভিন্ন রাজ্য থেকে 15টি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও কর্ণাটকের মতো রাজ্যের রেশন দোকানগুলিকে গড়ে তোলা হবে কর্পোরেট ধাঁচে। এর ফলে এই দোকানগুলি থেকে যেমন দুগ্ধজাত পণ্য সহজেই পাওয়া যাবে, তেমনি সেই পণ্যের দাম কিছুটা সস্তাও হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ এখনের মতো শেষ করছি। নমস্কার।